মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। কৌশলগত অবস্থানের কারণে বরাবরই বিশ্বের আকর্ষণের কেন্দ্রে থাকে দেশটি। তুরস্কে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ইসলামিক স্থাপনা। আজ থেকে কয়েক শতাব্দী আগেও পুরো তুরস্ক ছিল একটি খ্রিস্টান সংখ্যাগোষ্ঠীর দেশ। দেশটির সংখ্যাগোষ্ঠী মানুষ ছিল ক্যাথলিক খ্রিস্টান। এমনকি তুরস্কের ইস্তাম্বুল শহর ছিল খ্রিস্টান শাসিত বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর তুরস্কে ধীরে ধীরে ইসলামের আধিপত্য বাড়তে থাকে এবং তুরস্কে থাকা অসংখ্য খ্রিস্টানদের গির্জা পরবর্তীতে মসজিদে রূপান্তরিত করা হয়। তুরস্কে এখনও ঐতিহাসিক আমলের অসংখ্য পুরাতন গির্জা খালি পড়ে রয়েছে। খ্রিস্টানদের এসব অব্যবহৃত গির্জা মধ্যযুগে মুসলিমদের তুরস্ক বিজয়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। তুর্কি মেয়েদেরকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকায়। তুর্কি মেয়েদের চোখের জাদু যে কোনো পুরুষকেই বশ করে ফেলতে পারে। তুরস্কের লোকজন খুবই বন্ধুসুলভ হয়। ঐতিহাসিক কাল থেকেই তুর্কিরা খুবই উন্নত এবং সভ্য একটি জাতি। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি সবকিছুতেই রয়েছে তুর্কি জাতির অবাধ বিচরণ। এছাড়া মুসলিম জনবহুল তুর্কিতে বিয়ে শাদী ব্যাপারটাও পুরোপুরিভাবে ইসলামিক পদ্ধতিতে হয়ে থাকে। তবে তুর্কি সমাজ ব্যবস্থায় বিয়ে শাদী নিয়ে বেশ কিছু মজাদার নিয়মকানুনও রয়েছে। তুর্কি কোনো মেয়েকে বিয়ে করতে হলে মেয়েপক্ষ বেশ কিছু শর্ত জুড়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে, তুর্কি মেয়েদের বিয়ে করতে হলে বিয়ের পরবর্তীতে তাদেরকে মক্কায় হজে নিয়ে যেতে হবে। তুর্কির অনেক মেয়ে বিয়ের আগে তার হবু স্বামীকে ৩০ পারা কোরআন মুখস্থ করার শর্ত দিয়ে থাকে। তুর্কি গ্রামীণ সমাজে অতীতকাল থেকে এসব নিয়ম প্রচলিত হয়ে আসছে, যেটি বর্তমানেও তুরস্কের গ্রামীণ এলাকায় প্রচলিত রয়েছে। তবে শহর এলাকায় এ ধরনের প্রচলন খুব একটা দেখা যায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুসলিম ইতিহাস আর সুলতান সুলেমানের দেশ তুরস্ক সম্পর্কে। আর আপনি যদি ইতিহাস, সভ্যতা, রহস্যময় তথ্য এবং দেশ বিদেশ সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুরস্ক ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করে। তুরস্কের একটি অংশ ইউরোপে এবং অপর একটি অংশ এশিয়াতে অবস্থিত। ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থান হওয়ার কারণে তুরস্ককে ইউরেশিয়ান দেশও বলা হয়ে থাকে। মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করে। তুরস্কের আয়তন ৭,৮৩,৫৬২ বর্গ কিলোমিটার। তুরস্কের জনসংখ্যা প্রায় ৭,১৫,০০,০০০। দেশটির জন্মহার গড়ে ১.৩১। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ৯২ জন। এর মধ্যে শহরে বসবাস করে ৭০.৫ জন। প্রশাসনিক সুবিধার্থে তুরস্ককে ৮১টি প্রদেশে বিভক্ত করা হয়েছে। সব বিভাগ আবার ৭টি অঞ্চলে বিভক্ত। তবে এই ৭টি অঞ্চলে কোনো প্রশাসনিক বিভাজন নয়। প্রতিটি প্রদেশ কয়েকটি করে জেলায় বিভক্ত। তুরস্কে মোট জেলা আছে ৯২৩টি। প্রদেশটির রাজধানী আঙ্কারা। তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে ইস্তাম্বুল। এই শহরটি ইউরোপ মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল শুধু শহরই নয়, বরং বলা চলে এটি একটি কিংবদন্তি শহর। এক সময় ইস্তাম্বুল শহর ছিল তুরস্কের রাজধানী, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে শত্রু কর্তৃক ইস্তাম্বুল শহর অবরুদ্ধ হয়ে পড়ায় তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তরিত হয়ে যায়। তাই বলে প্রাচীন রাজধানী ইস্তাম্বুলের গুরুত্ব কোনো অংশেই উপেক্ষা করা যায় না। এক সময় ইস্তাম্বুলে ছিল পৃথিবী শাসনকারী বাইজেন্টাইন ও পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী। তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা। এখানকার প্রায় ৯০% লোক তুর্কি ভাষাতে কথা বলেন। এছাড়াও আরও প্রায় ৩০টি ভাষা প্রচলিত রয়েছে। এদের মধ্যে অন্যতম ভাষা হল আদিগে, আরবি, আর্মেনীয়, আজারবাইজানি, জর্জীয়, কুর্দি এবং রোমানীয় ভাষা। তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষাও ব্যবহার করা হয়ে থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর বহু বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসলিমরা একসময় ইস্তাম্বুল জয় করবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য মুসলিমরা খ্রিস্টানদের কাছ থেকে ইস্তাম্বুল দখলের জন্য বহুবার অভিযান পরিচালনা করেছিল, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছিল। অবশেষে ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদ ইস্তাম্বুল অভিযান চালিয়ে পুরো শহর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইস্তাম্বুল শহরে মুসলিমদের বিজয়ের মধ্য দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য বলে প্রতিবাদ হয়। মুসলিমদের ইস্তাম্বুল বিজয় অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান দ্বিতীয় মুহাম্মদ। তিনি ছিলেন মাত্র ১৯ বছর বয়সের টকবগে তরুণ এই সুলতানের রণকৌশলের কাছে পরাস্ত হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী।
সেই সঙ্গে খ্রিস্টানদের হাত থেকে ইস্তাম্বুল শহর মুসলিমদের শাসনে চলে আসে, যেটিকে পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ইস্তাম্বুল বিজয় অভিযানে মুসলিম সেনাবাহিনীতে প্রায় ৮০,০০০ সৈন্য ছিল। বড় কামানের গোলাবর্ষণের মধ্য দিয়ে শহরে অবরোধ শুরু হয়। তাছাড়া নৌবাহিনীর ১৪৫টি জাহাজও তাতে অংশ নেয়। এর মধ্যে ১২টি গ্যালি এবং ২৫টি পরিবহন জাহাজ ও ছোট নৌকাও ছিল। অবশেষে সুলতান মুহাম্মদ ইস্তাম্বুল বিজয়ের প্রথম দিন শহরে প্রবেশ করে আয়া সোফিয়ায় যান এবং সেখানে নামাজ পড়েন। তখন তিনি বলেছিলেন, এখন থেকে আমার সিংহাসন ইস্তাম্বুল। মূলত বিরতিসহ একাধারে ৫৪ দিনের অবরোধের পর ইস্তাম্বুল বিজয়ী হয়েছিল। এই বিজয়ের ফলে ১০৫৮ বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে। এরপর থেকে ইস্তাম্বুল শহর অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে পরিচিত হয়। মুসলমানদের শিক্ষা দীক্ষা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য অটোমান শাসকরা প্রতিষ্ঠা করেছিলেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। প্রাচীনকাল থেকেই তুর্কিরা ছিল জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে সমৃদ্ধ উন্নত একটি জাতি। তুর্কি বিজ্ঞানীরাই সর্বপ্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন। ১৫৫৯ সালে তুর্কি প্রকৌশলী তাকি আল-দিন যে কোনো সময় অ্যালার্ম দিতে সক্ষম এমন ঘড়ি আবিষ্কার করেন। এমনকি বর্তমানে তুর্কিরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি সব দিক থেকেই এগিয়ে রয়েছে। তুরস্কের রাজনীতি একটি বহুদলীয় রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। বর্তমানে তুরস্ক একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে ইসলামপন্থী দল একে পার্টি, যার নেতৃত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বর্তমানে তুরস্কে অর্থনীতির আকার প্রায় $1 ট্রিলিয়ন এবং দেশটির জনগণের মাথাপিছু আয় $১২,৬০৭ মার্কিন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লক্ষ টাকা। তুরস্কের সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে তুরস্ক বর্তমানে বিশ্বের ১১তম রাষ্ট্র। সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী গঠিত। জেন্ডারমেরি ও কোস্টগার্ডরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও যুদ্ধের সময় এরা যথাক্রমে সেনাবাহিনী ও নৌবাহিনীর কমান্ড অনুসরণ করে। এ সময় বাহিনী দুটিতে নিজস্ব আইন কার্যকর থাকলেও এরা সামরিক কিছু নিয়মকানুন মেনে চলে। ভালো খারাপ সবকিছু মিলিয়ে এই দেশকে প্রশংসা করার মতন আরও অনেক কিছু আছে, যা বলে শেষ করা যাবে না। এর মধ্যে সবচেয়ে বড় প্রশংসা করার মতো বিষয় হলো তুরস্কে রয়েছে অসংখ্য মসজিদ স্থাপনা। তার মধ্যে অন্যতম হলো আয়া সোফিয়া মসজিদ। সুলতান আহমেদ মসজিদের কিছু দূরেই রয়েছে আয়া সোফিয়া মসজিদ। মসজিদটির প্রকৃত ইতিহাস জানতে হলে ইতিহাসের পাতা ধরে যেতে হবে অতীতে। মধ্যপ্রাচ্যের বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন রোমান সম্রাট জাস্টিনিয়ান। তিনি ৫৩৭ খ্রিস্টাব্দে আয়া সোফিয়া গির্জা নির্মাণ করেন। এই গির্জাটি তখন খ্রিস্টানদের কাছে পরম শ্রদ্ধার উপাসনা ক্ষেত্র ছিল। দীর্ঘ ৯১৬ বছর ধরে এই গির্জা রমরমা ছিল। পরে সুলতান দ্বিতীয় ফাতিহ দখল করে একটি ডিগ্রি জারির মাধ্যমে এই গির্জাকে মসজিদে পরিণত করেন। সর্বোপরি বলা যায়, তুরস্ক দেশ হিসেবে অবশ্যই প্রশংসনীয়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে কোন দেশটি সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।